এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা, চলছে শোকের মাতম। বহুমেরুক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই, গাজা যুদ্ধ বন্ধ করার পথে আমেরিকা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে ইরান। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় বাংলাদেশে এখন পর্যন্ত ৫ জন নিহত, আহত ১.৫ শতাধিক। এবং ভারতে চাকরি বাতিল মামলা আবারও পেছালো, ২৬,০০০ চাকরির ভবিষ্যৎ জানা যাবে ৩ সপ্তাহ পর। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ শোকাবহ আশুরা পালিত হচ্ছে। প্রায় ১৪০০ বছর আগের আজকের দিনে ইরাকের কারবালায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালাম ও তার ৭২ জন সঙ্গী সাথী সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। অন্যায়ের কাছে মাথা নত না করার কারণেই সেদিন ইমাম হোসেন আলাইহিস সালাম পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। এ কারণে ১০ মুহররম বিশ্ব মুসলিম উম্মার জন্য একটি বেদনাবিধুর দিন। ইমাম হুসাইন আলাইহিস সালামের ভক্তরা আজ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে শোক র্যালি, আলোচনা সভা ও সেমিনার করেছেন। এছাড়া অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াতেও পালিত হয়েছে শোকাবহ আশুরা। ঐতিহাসিক এই দিনে সড়কের পাশে ও খোলা স্থানে সমবেত মানুষের সামনে কান্না জড়িত কণ্ঠে কারবালার ঘটনা বর্ণনা করা হয়। কারবালার বিভিন্ন ঘটনা বর্ণনা করতে করতে বর্ণনাকারী যেমন কাঁদেন, তেমনি উপস্থিত জনতাও কান্না করেন ও বুক চাপড়ান। শোকাবহ আশুরা উপলক্ষে আমেরিকার মুসলমানরা নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ইমাম হুসাইন দিবস পালন করে কারবালার শহীদদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করেছেন। পাস্টরে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে নিউ ইয়র্কে বসবাসরত শিয়া মুসলমানরা আশুরার অন্যান্য শোকানুষ্ঠান পালনের পাশাপাশি কারবালা ও ইমাম হুসাইন আলাইহিস সালামের বিপ্লবী আদর্শ প্রচারের জন্য মুহররমের প্রথম রোববার ইমাম হুসাইন দিবস পালন করেন। দিনটি উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার সুউচ্চ ভবনগুলোতে ইয়া হুসেন লেখা পতাকা ওড়ানো হয়। গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। তিনি বলেছেন, একমাত্র বহু মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2টি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে বাকেরি কানি সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছে এ মন্তব্য করেন। মঙ্গলবার ও বুধবার যথাক্রমে বহু মেরু কেন্দ্রিকতা ও ফিলিস্তিন বিষয়ে ওই 2টি আলোচনা অনুষ্ঠিত হবে। বহু মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন,
এক মেরুকেন্দ্রিক মার্কিন বিশ্ব ব্যবস্থা শুধু যে বিশ্বের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারেনি তাই নয়, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলো চরম অচল অবস্থার মুখে পড়েছে। আলী বাকেরি কানি বলেন, গাজার চলমান গণহত্যা বন্ধ করার পথে আমেরিকা চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠাকে এ অবস্থার উত্তরণের একমাত্র উপায় বলে মন্তব্য করেন তিনি। রাশিয়ার ইউক্রেন বিরোধী যুদ্ধে ইরান সামরিক সহযোগিতা করছে এই অজুহাত তুলে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এক প্রেস রিলিজে ইউরোপীয় কাউন্সিল 2025 সালের 27 জুলাই পর্যন্ত ইরান বিরোধী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেস রিলিজে দাবি করা হয়েছে, ইরান পশ্চিম এশিয়া এবং লোহিত সাগর অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক সহযোগিতা দিচ্ছে। এতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বছর বছর নবায়ন করা হবে। আপাতত ইরানের 12 ব্যক্তি ও 9টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। যাদের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে তাদের সম্পদ জব্দ করার পাশাপাশি তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সফর করতে পারবেন না। রাশিয়াকে সমরাস্ত্র দেওয়ার অভিযোগ শুরু থেকেই কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে এসেছে ইরান। এদিকে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমরাস্ত্র যে ঢল নেমেছে সে ব্যাপারে পাশ্চাত্যকে আবারও সতর্ক করে দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত শুধুমাত্র আমেরিকা ইউক্রেনকে $5,140 কোটি অস্ত্র সরবরাহ করা হয়েছে। আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত 5 জন নিহত ও 1.5 শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বিকেলে রাজধানীর মিরপুর রোডে ঢাকা কলেজের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 20 জন। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চলমান কোটা সংস্কার আন্দোলনের সংঘাত ছড়িয়ে পড়া ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান। পাকিস্তান সরকার সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টিকে নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তালাল। পাক মন্ত্রিসভা ইমরান খানের বিরুদ্ধে নতুন করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনারও চেষ্টা করেছে। অবৈধভাবে বিয়ে করার মামলার বেকসুর খালাস পাওয়ার কয়েকদিনের মাথায় ইমরান খানের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হল। দুর্নীতির অভিযোগে বর্তমানে কারাভোগ করছেন ইমরান খান। ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা 71 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী 2022 সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে আদালতের 100-এরও বেশি অভিযোগ আনা হয়েছে। ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার সরকারের ক্ষমতাচ্যুতির জন্য পাশ্চাত্যকে দায়ী করছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার সোমবার ইসলামাবাদে বলেছেন, দেশের আইন ভঙ্গ করে তেহরিকে ইনসাফ বিদেশি সূত্র থেকে অর্থ গ্রহণ করেছে বলে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেছে। ইমরান খানের ক্ষমতাচ্যুতি ও গ্রেপ্তারের পর দেশব্যাপী ব্যাপক সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য তেহরিকে ইনসাফের বিরুদ্ধে অভিযোগ এনেছে। ভারতে এসএসসির প্রায় 26,000 চাকুরি বহাল থাকবে কিনা সে মামলা শুনানি আজও হল না সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সিদ্ধান্ত হল না সুপ্রিম কোর্টে। অন্য গুরুত্বপূর্ণ মামলা থাকায় চাকরি বাতিল মামলা শুনানি পিছিয়ে গেল। আগামী 2 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। তারপরে আদালত এ বিষয়ে পরবর্তী নির্দেশ দেবে। আজ সকালে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি উঠলে প্রধান বিচারপতি জানান, তার বেঞ্চে আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত 5 পক্ষ রাজ্য
এসএসসি, সিবিআই মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদের সবার বক্তব্য শুনবে। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য 2014 সালে টেট গঠন করা হয়। 2016 সালে সেই প্যানেল ধরে 42,000 নিয়োগ দেওয়া হয়। আর সেই নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এক চাকুরি প্রার্থী। সেই মামলার জের ধরেই কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে প্রাথমিকের 42,000 চাকরির নিয়োগ প্রক্রিয়া। আগামী 15 দিনের মধ্যে 2016 সালের প্রাথমিক টেটের মেয়াদ উত্তীর্ণ পুরো প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি হবে 30 জুলাই। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে এলাম বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের প্রধান দুটি সংগঠন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও রাজনৈতিক দল ফাতার শীর্ষ নেতারা চলতি মাসে আরও পরের দিকে চীনের রাজধানী বেইজিংয়ে শান্তি আলোচনায় মিলিত হবেন বলে খবর পাওয়া গেছে। ফাতার কেন্দ্রীয় কমিটির উপমহাসচিব সাবরি সাইদাম বলেছেন, তার সংগঠনের নেতারা আগামী 20 ও 21 জুলাই বেইজিং সফর করবেন। বেইজিংগামী হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংগঠনের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও ফাতা প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন সংগঠনের উপপ্রধান মাহমুদ আলাউল। এর আগে 2014 সালের এপ্রিলে দুই সংগঠন নিজেদের মধ্যকার মতবিরোধ ও ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে সম্মত হয়েছিল। দুপক্ষের সমঝোতা অনুযায়ী একটি ঐক্যমত্যের সরকারও গঠিত হয়েছিল, কিন্তু 2015 সালের জুন মাসে ওই সরকার একতরফাভাবে ভেঙে দেয় ফাতা। এটি দাবি করে হামাস ফাতাকে গাজা উপত্যকায় কাজ করতে দিচ্ছে না। 2006 সালে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অনুষ্ঠিত আইন পরিষদের নির্বাচনে হামাস বিজয়ী হওয়ার পর ফাতা ও হামাসের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। পরবর্তীতে হামাস শুধুমাত্র গাজা এবং ফাতা শুধুমাত্র পশ্চিম তীরের নিয়ন্ত্রণ গ্রহণ করে। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে। ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার চলমান গণহত্যায় আমেরিকার কাছ থেকে পাওয়া আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, গত 48 ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইহুদিবাদীদের পাশবিক হামলায় হতাহত অন্তত 320 ফিলিস্তিনিকে হাসপাতালে আনা হয়েছে। এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করায় হতাহতদের বেশিরভাগের শরীরই আগুনে পুড়ে গেছে। হামাস আরও বলেছে, এসব অপ্রচলিত ও নিষিদ্ধ অস্ত্রের বেশিরভাগ আমেরিকায় তৈরি। এই অস্ত্রগুলো মানব শরীরের ত্বকে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং হতাহতদের শরীরের টিস্যুগুলো পুড়িয়ে দেয়। এই অস্ত্রের আঘাতে আহত ব্যক্তিরা তীব্র ব্যথায় কষ্ট পান এবং 27 ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে মারা যান। এভাবে গাজায় প্রচুর মানুষ শহীদ হয়েছেন বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে দখলদার ইসরায়েল গাজার বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে তার তীব্র নিন্দা জানানো হয়। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মিশরের বিশিষ্ট লেখক ও রাজনীতি বিশ্লেষক বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী যে হুমকি দিয়েছে তার অর্থ হল ইহুদিবাদীরা আত্মহত্যা করতে চাচ্ছে। হাসান বাদি বলেছেন, তারা তাদের পতন ঘনিয়ে এসেছে বলে অনুভব করছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন আশরাফুর রহমানের পরিবেশনায়।
মিশরের বিশিষ্ট লেখক ও রাজনীতি বিশ্লেষক হাসান বাদি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের হুমকির অর্থ হল ইহুদিবাদী কর্মকর্তা আত্মহত্যার কথা ভেবেছে এবং অনুভব করছে যে তারা তাদের পতনের কাছাকাছি রয়েছে। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হুমকির সঠিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাস্টুরের মতে, এই বিষয়ে হাসান বাদি ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডর লিবারম্যানের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইরানের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা থেকে মনে হয় ইহুদিবাদীরা গভীর সংকটে রয়েছে এবং আমেরিকা সহ নেটোর সমর্থন সত্ত্বেও তারা পতনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। লিবারম্যান সম্প্রতি ইরানের উপর পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। হাসানবাদী আরো বলেন, ইরানের বিরুদ্ধে লিবারম্যানের ঐতিহাসিক বক্তব্যের অর্থ হল তেল আবিব ইরানকে ভয় পায়। সেই সাথে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে প্রতিরোধ শক্তির ধারাবাহিক বিজয় নিয়ে তারা গভীরভাবে চিন্তিত। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী শত্রুর দুটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার ঘটনায় তেল আবিবকে একটি কঠিন শিক্ষা দেওয়া হয়েছে। শিক্ষাটি হলো, ইরান কিংবা প্রতিরোধ শক্তির আগুন নিয়ে খেলা করো না। ইহুদিবাদী ইসরায়েল এমন সময় ইরানকে হুমকি দিচ্ছে যখন এই সরকারের মিডিয়াগুলোই ইসরায়েলি সেনাবাহিনীতে জনবলের অভাব এবং তাদের সেনাদের মন মানসিক সমস্যার কথা স্বীকার করেছে। ইহুদিবাদী মিডিয়াগুলোই ইসরায়েলি সেনাবাহিনী বিখ্যাত গোলানি ব্রিগেডের একজন সেনার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে তাদের সেনারা ফলাফল শূন্য গাজা উপত্যকায় এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে উত্তর ফ্রন্টে অনিয়মিত যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে। তারা লেবাননের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত নয়। যুদ্ধ চলতে থাকলে সামরিক বাহিনীতে প্রচন্ড মানসিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এর আগেও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, ইহুদিবাদী শাসক গোষ্ঠী সেনা সংকটের জন্য ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে শুরু করেছে। কারণ হলো, গাজা যুদ্ধে উপস্থিত অনেক সেনাই যুদ্ধ প্রক্রিয়া চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করেছে। এমনকি সেনাবাহিনীতে যোগদানের যোগ্য বহু ইহুদিবাদী যুদ্ধে যাবার ভয়ে পালিয়ে যাচ্ছে। এরকম হুমকি থাকা সত্ত্বেও ইহুদিবাদী শাসক গোষ্ঠী গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং গাজায় প্রতিরোধ শক্তির কমান্ডারদের হত্যার চেষ্টা চালিয়ে যেতে নতুন নতুন অপরাধ করেই যাচ্ছে। আঞ্চলিক কৌশলগত বিষয়ের বিশ্লেষক আব্দুল বারী আতওয়ান দৈনিক রায় আল ইয়াউম পত্রিকার নিউজ ওয়েবসাইটে একটি নিবন্ধ লিখেছেন। ওই নিবন্ধে তিনি বলেছেন, গাজা উপত্যকায় 9 মাস ধরে পাশবিকতাপূর্ণ গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান চালানো হয়েছে। এরপরও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো যে কোনো উপায়ে ইয়াহিয়া সিনওয়ারের মতো কাসাম ব্রিগেডের সামরিক শাখার অন্তত একজন কমান্ডারকে কিংবা তার উপদেষ্টাদের মধ্য থেকে অন্তত একজনকে হলেও হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তার ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং নেতানিয়াহুর কপালে আরো লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছে। এই আঞ্চলিক বিশেষজ্ঞ ইঙ্গিত করে বলেছেন, বর্বর ইহুদিবাদী ইসরায়েলের সাথে দীর্ঘতম এবং সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ পরিচালনা করতে প্রতিরোধ বাহিনীর কমান্ডাররা তাদের ভূগর্ভস্থ অপারেশন কক্ষে থাকবেন। তিনি আরো বলেন, সেই অপরাধের জন্য ইহুদিবাদী ইসরায়েলকে অনেক বেশি মূল্য দিতে হবে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।